আসসালামাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সহজে শিক্ষার পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা ভাব ও কাজ নিয়ে আলোচনা করব। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি কাজী নজরুল ইসলামের লেখা আমরা কবিতা পড়েছি, কিন্তু এটি একটি প্রবন্ধ। তিনি একজন প্রবন্ধকারও বটে। তিনি প্রবন্ধ লিখেন। প্রবন্ধ হচ্ছে কি, কোনো একটা বিষয়ের উপরে জ্ঞানগর্ভ বিস্তারিত আলোচনা যেখানে থাকে ওটাই হচ্ছে প্রবন্ধ। যেটাতে একটু রসকস কম, কিছু কঠিন কঠিন শব্দ থাকে। তো এখন যে কোনো প্রবন্ধ বলো, কবিতা বলো, এগুলো পড়ার পূর্বে তোমাদেরকে অবশ্যই সেই প্রবন্ধ বা সেই গল্প বা সেই কবিতার তোমাদেরকে শব্দার্থ পড়ে নেওয়া উচিত। কারণ এই শব্দার্থগুলো কি তোমার প্রবন্ধের ভিতরে তুমি পাবে। তো শব্দার্থগুলো যদি পড়ে নাও তাহলে তোমার প্রবন্ধটা বুঝতে সহজ হবে। তো আমরা প্রথমে শব্দার্থগুলো তাই পড়ে নিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আমরা সহজ ভাষায় আমাদের যে প্রবন্ধটা আছে সেটা আমরা বুঝাবো। তো প্রথমত এখানে আমরা দেখি আসমান। আসমান অর্থ কি? আকাশ, এটা আমরা সবাই জানি। এরপর হচ্ছে জমিন। জমিন অর্থ মাটি, ভূপৃষ্ঠ। কবজায় মানে আয়ত্তে, বলি না আমরা, আরে ও তো আমার কবজায় আছে, ও আমার আয়ত্তে আছে, ও আমার অধীনে আছে। এরপরে দেখো মশগুল, মগ্ন, বিভোর। কি ভাবখান দেখো না, গল্পে একদম মশগুল হয়ে আছে, হ্যাঁ, মানে কি বিভোর হয়ে আছে, মগ্ন হয়ে আছে। এরপরে দেখো বদ খেয়াল। বদ খেয়াল মানে খারাপ চিন্তা, খারাপ আচরণ। হ্যাঁ হ্যাঁ, তার বদ খেয়ালের কারণে সে পড়াশোনাটা করতে পারলো না, বলি না। বদ খেয়াল মানে কি, এদিক সেদিক মন, সিনেমা দেখে, মুভি দেখে, পার্কে ঘুরে, এই হইছে কাম। দাদ মানে প্রতিশোধ, প্রতিহিংসা, এটা কি বলে কি, দাদ। কর্পূর, তো বৃক্ষরেশ থেকে, তো বৃক্ষের রস থেকে, বৃক্ষ মানে গাছ, গাছের রস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ, যা বাতাসের সংস্পর্শে আনলে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় বা উড়ে যায়। ঋষি, ঋষি মানে হচ্ছে কি, মুনি, যোগী, শাস্ত্রজ্ঞ, যে কোনো একটা বিষয়ে পণ্ডিত। এরপর হচ্ছে বানভাসী, বন্যায় ভাসানো বা বন্যায় যা বা যাদের ভাসিয়ে আনে, অর্থাৎ বানভাসী মানে কি, এই যে সিলেটের যে বন্যা হলো, 22-এর বন্যা, আর মানুষের শত কান্না। এই 22-এর বন্যায় অথবা ফেনীর যে বন্যা হলো পরবর্তীতে এই 2024 সালে, তো মানুষ কি এই বন্যায় আক্রান্ত হয়ে মানুষের জমি জমা কত কিছু ভেসে গেল না, তাহলে ওই মানুষদেরকে বলা হবে বানভাসী। এরপরে দেখো, তাহলে এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা? পারছি। চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। এবারে দেখো বন্দোবস্ত, ব্যবস্থা, আয়োজন। যে আমার বোনের বিয়েতে যাবতীয় বন্দোবস্ত সম্পন্ন হয়েছে। বন্দোবস্ত মানে ব্যবস্থা করা, হ্যাঁ, এই আয়োজন করা। অনর্থক মানে কি, যার মানে কোনো ফলাফল নাই, নিষ্ফল, অকারণ, ব্যর্থ যেটা। কুম্ভকর্ণ, রামায়ণ হচ্ছে হিন্দু ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ। তো সেখানে রাবণ নামে আছে একজন, তো এই রাবণের যে ছোট ভাই তার নাম হচ্ছে কুম্ভকর্ণ। সে এক নাগারে 6 মাস ঘুমাতো। এখানে যে খুব ঘুমায় বা সহজে যাকে জাগানো যায় না, তাকে বুঝাইতে এই শব্দটা আনা হয়েছে, কুম্ভকর্ণ। যেমন আমরা অনেক সময় বলি, আরে কইস না, এই তো হয়েছে কি মির্জাফর। তো মির্জাফর মানে কি, বিশ্বাসঘাতক। তো আসলে কি মির্জাফর মানে বিশ্বাসঘাতক? শব্দটার মানে কি এটা? কিন্তু না, বদলে গেছে শব্দটার অর্থ বদলে গেছে। এখন মির্জাফর মানে বুঝলে যে হ্যাঁ খারাপ লোক, হ্যাঁ খারাপ লোক, কিন্তু আসলে মির্জাফর অর্থ কিন্তু ডিকশনারিতে খারাপ লোক নাই। তাহলে অনেক সময় তো এখানে কুম্ভকর্ণ মানে কি, ওই যে বেশি ঘুমাইতো, তারপরে আরে এত একটা কুম্ভকর্ণ মানে কি, খালি ঘুমায় বেশি। এরপরে দেখো হুজুক। হুজুক মানে গুজব। হ্যাঁ, অনেক সময় তো হুজুগে বাঙালি মানে গুজবে বাংলাদেশি, মানে কি খালি কইছে যে আরে কান তিলে নিছে, কান না তুলে সিলে পিছে দৌড়ান শুরু করে দিছে, এরকম আর কি, মানে কি হুজুগে বাঙালি। সংকল্প মানে প্রতিজ্ঞা, শপথ। স্পিরিট, ইংরেজি স্পিরিট শব্দটির অর্থ হচ্ছে উদ্দীপনা, উৎসাহ, শক্তি। এই প্রবন্ধে আত্মার যে শক্তির যে পবিত্রতা, এই জিনিসটা বোঝাতেই এই স্পিরিট শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি মূল ভাবটা বা মূল যে প্রবন্ধটা আছে সেটা পড়ি, তাহলে আমাদের জন্য এখন সহজ লাগবে। ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। ভাবে আর কাজে সম্বন্ধটা,
হুম, ভাবে আর কাজে, আচ্ছা, ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও আদতে এই জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাৎ। কথা বুঝিও। ভাব মানে মনে মনে কল্পনা, আর কাজ মানে বাস্তবে সেটা সম্পাদন করা। তো এই দুইটাতে খুব নিকট সম্পর্ক থাকলেও আদতে জিনিস দুইটা কিন্তু আলাদা। ভাবা যায় অনেক কিছু, বাস্তবায়ন করাটা কঠিন। তো ভাব জিনিসটা হইতেছে পুষ্পহীন সৌরভের মতো। ভাবটা হইতেছে কি, যার ফুল নাই, সৌরভ আছে, পুষ্পহীন সৌরভের মতো। ঠিক আছে, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। আর কোয়েন না স্যার, কালকে তো আমি সব কইরা আসমু। উচ্ছ্বাস মনের মধ্যে, ভাবতেছে, মোটিভেশন ছাড় দিছে, মানে মানে পারলে এখন সব গিল্লা খাই ফেলে। কিন্তু যখন রাতে ঘুম ধরছে, ঘুম তো আর ভাঙে না, সকালে আর তো উঠতেই মন চায় না। তো এটা একটা অবাস্তব উচ্ছ্বাস। তাই বলিয়া কাজ মানে যে সৌরভহীন পুষ্প, ইহা কেহ মনে করি মানে করিয়া না বসেন। এখানে বলছে তাই বলিয়া কাজ মানে যে সৌরভে বিহীন পুষ্প, অর্থাৎ কাজটা যেটা মানে যেটা আমরা ফলাফলে করি, এটা যে আসলে সৌরভ বিহীন ফুল, পুষ্প মানে ফুল, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। তাহলে বাস্তবিক অর্থে মানে প্র্যাকটিক্যালি আমাদের যে ভাবনাটা, এটাই মূলত কাজের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। তো এইটুকার মধ্যে কোনো সমস্যা আছে? স্কুলে কি এভাবেই পড়িয়েছে নাকি রিডিং? আচ্ছা, তাই বলিয়ে ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করেছি তাহা কিন্তু নহে। তার মানে যে ভাবনা একদম খারাপ জিনিস, যেহেতু এটার কোনো প্র্যাকটিক্যাল কিছু নাই, তার মানে এটা যে ভালো না, বিষয়টা কিন্তু এমন না। তুমি যদি ভাবো তখনই তোমার কাজের কথা কিন্তু মনের মধ্যে নাড়া দিবে। আচ্ছা, তাহলে ভাব জিনিসটা খুবই ভালো। ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে, কথা বুঝিও। বাংলাদেশের বাস্তবতা বলতেছে কাজী নজরুল ইসলাম, বলতেছে যে মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া, সর্বাপেক্ষা কোমল জায়গা কি? মন। এখানে ছোঁয়া দিয়া, হ্যাঁ, তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করা যায় না। অর্থাৎ আমি যদি তোমার যে মনটা আছে ওটা যদি আঘাত করতে না পারি, ওটা যদি হিট করতে না পারি, ওখানে যদি তোমাকে আন্দোলিত করতে না পারি, তাহলে তুমি কাজের শক্তি থাকলেও আসলে বইবা না। তোমার যখন আমি মন থেকে মানে মোটিভেশন দিয়ে তৈরি করে ফেলবো, তখনই তুমি কাজ করবা। আর এটাই হচ্ছে বাস্তবতা। বিশেষ করে আমাদের এই পাগলা দেশে, হ্যাঁ, মানে কি আমাদের এই বাংলাদেশে, হ্যাঁ, এখানে বাংলাদেশ বলতে বাংলাদেশটাই বুঝেছে। এরপরে আসো, শুধু এবার দেখো, কিন্তু শুধু ভাব লইয়া থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়া রাখিব, এও একটা মস্ত বদ খেয়াল। মানে আমি ধরো যে তোমাদেরকে পড়াই টরাই না তেমন একটা, আর আইলে ইয়া করেঙ্গা তিয়া করেঙ্গা, এটা কইরো হেটা কইরো, এমনে করো হেমনে করো, মানে প্রচুর খালি মোটিভেশনের উপরে মোটিভেশন মারি, কিন্তু আসলে কাজ করাই না বা কাজ করি না আমি নিজেও। তাইলে এটা একটা বদ খেয়াল। খালি মানুষের খালি মনে মনে খালি স্বপ্ন দেখা একদম ইতালি পাঠাইলেছি, অথচ ঘরতে বাইরেতে পারে না। ঠিক আছে, তো এইগুলো করা যাবে না, এটা একটা বদ খেয়াল। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তাহলে তোমার এই ভাবনাটাকে তুমি যদি কাজে পরিণত করতে না পারো, তাহলে তোমার এই ভাবের কোনো দাম নাই। আচ্ছা, এরপরে দেখো, তাহা ছাড়া ভাব দিয়া লোকে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করিয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাদেশ কর্পূরের মতো উড়িয়া যায়। তোমার মোটিভেশনটা থাকা অবস্থায় যদি তোমার যদি আমি কাজটা না করাই, পরবর্তীতে তোমার মোটিভেশনটাও কর্পূরের মতো উড়িয়া যাবে। আচ্ছা, এরপরে দেখো, অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি নয়। কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি নয়, মানে কাজ করায় নিতে হবে, মানে স্বার্থ উদ্ধার করে নেওয়া না। ধরো তোমার থেকে আমার কিছু টাকা পয়সা দরকার, আর ভাইয়া ভাবি আপনার বাচ্চাটা কত সুন্দর গুলু 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 গুলু, হ্যাঁ,
কি সুন্দর একটা ফুল গাছ লাগাইছেন ভাবি। এই যে পাম মারা শুরু করছে, তো এই পাম মোটিভেশন এগুলো কি কার্যসিদ্ধি না স্বার্থ সিদ্ধি? স্বার্থ সিদ্ধি, বুঝতে হইব একটু করে ভাবি। আমার না একটা গয়না পছন্দ হয়েছে, দেন না 20,000 টাকা ধার। এতক্ষণ কি কইলো, পাম মারলো, কত প্রশংসা করলো, শেষে দেখা যাচ্ছে 20,000 টাকা দরকার। তাই এটাই হচ্ছে পাম দিয়া কাম কইরা লোন, তার নাম কি কার্যসিদ্ধি নয়, স্বার্থ সিদ্ধি। আরে গোপন তত্ত্ব ফাঁস। আচ্ছা, এরপরে দেখো, ভাবিদের এই শব্দ শুনলে মনে করো যে আরে কত গল্প জানি জানি আমি এই ভাবি নিয়া, থাক আর এক সময় শোনা মনে। এখন আসো, এইবারে দেখো, দেখি উনি কি বুঝাইতে চেয়েছে। তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য। খালি পাম দিয়া খালি স্বার্থ সিদ্ধি না, এমন কথা বলবো, এমন ভাবে বুঝাবো, এমন মোটিভেশন দিব যেটা সত্যিকার অর্থেই তোমার নিজের উপকার হয়, সমাজের উপকার হয়, তাহলেই সেটা আসলেই কার্যসিদ্ধি। আচ্ছা, যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হবে। যেমন আমি তোমাদের শিক্ষক, তাহলে আমি তোমাদেরকে মোটিভেশন দিই আমার ক্ষুদ্র স্বার্থ। তোমরা তো পড়লে মোটিভেশন না দিলেও টাকা দিবা, কিন্তু তারপরে আমি কিছু অতিরিক্ত কথা বলি, এটা আসলে তোমাদের ভালোর জন্য বলি। তাহলে আমায় এখানে ঋষি বলতে বোঝাইছে একজন পণ্ডিতজ্ঞ, শাস্ত্রজ্ঞ, যে পণ্ডিত, জ্ঞানী, বুদ্ধিমান, শিক্ষক, ওস্তাদ, গুরুজন। তাহলে ঋষি হইতে হবে, এটা ধর্মগ্রন্থের একটা কথা হিন্দুদের। তো এরপরে বলছে, তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। আছে না অনেক পীর সাহেব পাম সাম দিয়া সম্পত্তি খালি আত্মসাৎ করতে বইয়া রয়েছে মাজারে, আছে না? আচ্ছা আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, বাংলা পড়া কিন্তু পড়াইতেছি, ভালো লাগতেছে কিনা? ঠিক আছে, এটা কিন্তু বাংলা পড়া, ঠিক আছে? বোঝানোর আছে কিনা এখানে? আছে না? তো লাইনটা বললে তো তুমি ব্যাখ্যা বুঝতেছো না, আমি তো ব্যাখ্যা করতেছি। তো সব সাবজেক্টই বোঝানো যায়। আচ্ছা, এখন আসো। হ্যাঁ, তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য বা কল্যাণ কামনা লইয়া, অর্থাৎ ভালো উদ্দেশ্যে ভালো কামনা নিয়ে ভাবের বন্যা বহাইতে হবে। অর্থাৎ মানসিকভাবে তাকে তৈরি করার জন্য আমার একটা মহৎ উদ্দেশ্য থাকতে হবে। আচ্ছা, নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। যখন বন্যা হয়, তখন বন্যার পানির কারণে দেখবা যে বিভিন্ন অঞ্চল থেকে মাটিগুলো বাইয়া বাইয়া আইসা পলি জমা পড়ে। হুম, তখন নাইলে তুমি যদি খালি তোমাদেরকে বয়ান মারি আর বয়ান মারি, আর আমার স্বার্থ থাকে একটা আলাদা, যে তোমাদের থেকে টাকা পয়সা খসাইতাম বেশি বেশি, ঠিক আছে, তারপর হইতেছে মানে আর কি, মানে আলাপ দিয়া ধইরা না হন, হ্যাঁ, এরকম বা অন্যান্য আরো প্রলোভন, তাইলে হবে কি দিন শেষে আসলে এই যে বন্যা বয়লাম, আমি এত কিছু বললাম, তাহলে দিন শেষে বন্যার পরে যে পলি জমে কোনো ফলাফল নাই, তেমন হবে। আচ্ছা, এই জন্য কেহ কেহ বলেন লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া মানে কি আঘাত করা পাপ, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত হইতে ইহা হইতে সুফল না ফলিয়া কুফলও ফলে। অনেক সময় দেখা যায় দেখি এতে সুফলের চেয়ে কুফলও ঘটতে পারে। আচ্ছা, আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে। অর্থাৎ কোনো কিছু একটা প্রস্তুত করা, যেমন আমি তোমার আম্মা আসছিল, বলছে স্যার রোড সাইড আসেন, বা আমি বলছি যে আমাদের দেখে আসেন। তো আমি তখন বলছিলাম কি যে আমার তো একটু প্রস্তুতির প্রয়োজন আছে। এখন দেখো, আমি এটা একটু হালকা করে, তো এরপরের যে আলোচনাটা আমরা করছিলাম, তো এখানে বলছে যে এটা, যে আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবেই লোকদিগকে কি করতে হবে, আমাদেরকে উৎসাহ দিতে হবে, উদ্দীপনা দিতে হবে, যেন করে তারা ওই উৎসাহ উদ্দীপনা করার মানে বাস্তবায়ন করার জন্য সেই প্ল্যাটফর্মটা পায়, সেই ক্ষেত্রটা তারা পায়। আচ্ছা, এরপরে বলছে কি, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, মানে কোনো কাজ করার নাই, খালি মোটিভেশন দিছে, কিন্তু আসলে কি করবে সেইটা তারা পাচ্ছে না, সেক্ষেত্রে কি হবে যে তখন যে তাহারা
জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই আর তুলিতে পারবে না। তাহলে মোটিভেশন দেওয়ার পরে যেমন আমি তোমাকে বললাম অনেক কিছু পড়ো, হ্যাঁ? আব্বু আম্মু তোমাদের পিছনে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য। এই যে তোমার আম্মু এখন আসছে, আমি যদি তোমাকে দিয়ে বলি নিতে আসছে, উনি চাইলে বাসায় দিয়ে থাকতে পারবে। অবশ্যই তো ত্যাগ স্বীকার করতেছে। তো আর্থিক খরচ করে, হ্যাঁ? তোমাকে সেই ছোটবেলা থেকে নিয়ে মনে করো এই যে স্কুলে যাওয়া, নিয়ে আসা, ছোটবেলা থেকে খাওয়ানো, এই যে কত তোমার প্রত্যেকটা দিনের সাথে তোমার আম্মার অনেক স্মৃতি জড়িত। এই যে আমি মোটিভেশন দিচ্ছি, তাহলে তুমি কেন পড়বা না? তোমার মধ্যে এই যে ২-১ টা বাক্য বললাম, তাতে মনে হইতেছে না, কিরে আমার আম্মা আমার জন্য এত শ্রম দিছে। তুমি চিন্তা করো, একটা ছোট বাচ্চাকে বড় করতে কত শ্রমই তো দিতে হয়। তুমি দেখো তোমার সামনে ছোটরা বড় হচ্ছে। তো এখন তাহলে পড়ো কালকে থেকে, কিন্তু তোমার বই নাই, খাতা নাই, কলম নাই, কিছু নেই। করুন কি, কাজ তো নাই। তখন সে আল্টিমেটলি পড়বে না। কারণ তাকে তৈরি করার আগে তার উপযুক্ত জিনিসগুলো বরাদ্দ ঠিক রাখতে হবে। এটা এখানে বোঝাচ্ছে ঠিক এই টাইপের কিছু। আচ্ছা, তো এখন বলছে যে তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো, সে ঘুম ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। তো কুম্ভকর্ণ মানে কি পড়ছি একটু আগে আমরা? কুম্ভকর্ণ মানে কি পড়ছি? হ্যাঁ, না 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 না, কুম্ভকর্ণ কে? রামায়ণে কি? হ্যাঁ, 6 মাস ঘুমায় যে, 6 মাস জেগে থাকে, 6 মাস ঘুমায়। তাহলে তার চেয়ে তার ওই ঘুমানোটাই ভালো। এটার মানে মানে ওই যে কি বলছে, এই যে ঢোল কই, হ্যাঁ, ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। মানে এই যে এত মোটিভেশন দিয়ে তার জাগানোর দরকার নেই, তার ওর যে কাজ সেই কাজই ভালো। আচ্ছা, এরপর এখন দেখো, এই কথাটা একটা মস্ত সত্যি, মানে একটা বিশাল সত্য কথা, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুর হুর করিয়া হাজার কত স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহৎ উদ্যোগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? এখানে আমি বর্তমান প্রেক্ষাপটটা একটু তুলে ধরি। এখানে যেমন ধরো কিছুদিন আগে আমাদের দেশে একটা আন্দোলন হলো, ঠিক আছে? তো এই আন্দোলনে দেখা গেল কি, যে বাংলাদেশের আপামর জনসাধারণ সবার অংশগ্রহণ ছিল। তো এখন এই যে অংশগ্রহণটা, তো এখানে কিন্তু সবাই অংশগ্রহণ করছে এবং মানে সবাই আন্দোলিত হয়েছে যে না, ওনাকে উৎখাত করতে হবে, তিনি আসলে জুলুম করতেছেন মানুষের উপরে। এই মোটিভেশন থেকে কিন্তু আসছে তারা। শুধু কথায় কাউকে কি বাড়িতে যা ফোর্স করে বাইর করে, যাই চলো রাস্তায় যাই, টাকা দিছে, টাকাও দেয়নি, তাহলে শুধুমাত্র মিডিয়াতে কিছু কারো বক্তব্য শুনছে, এই করে সবাই রাস্তায় নেমে পড়ছে। তো এখানে বলছে যে এই যে তাদেরকে আমরা বাহির করে রাস্তায় নিয়ে আসলাম, এখন আলটিমেটলি যদি দেশটা আবার আগের চাকায় ওই 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 স্রোতেই চলে, হ্যাঁ, ওই দিকেই যদি গা ভাসিয়ে দেশ চলে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আবার তারা আন্দোলিত হবে না বা তারা বের হয়ে আসবে না। তাতে করে আখেরে কোনো কি লাভ হবে না। আচ্ছা, তো আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চূন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি তাহাতে সাড়া দিতে পারিবে? তো যেটা আমি বুঝলাম, এই কথাটাই আসলে বলছে, একটু সাধু ভাষায় বলছে, কল্লকার মানে মানে কালকে, ঠিক আছে? তো হ্যাঁ, তো এখানে বলছে যেটা, যে আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চূন করিয়া ঢুকিল, মানে সাদা করে ঢুকলো, কাল দেশের সত্যিকার ডাক আসলে তাহারা কি আর তাতে সাড়া দিতে পারিবে? প্রশ্ন উত্থাপন করছে যে যদি তারা ওইভাবে তৈরি না হয় বা তাদের যে মানে কাজ করার যে সুযোগটা সেটা যদি না পায়, সেক্ষেত্রে তারা কি আর পারবে না। হঠকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল, তাহার ওই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না। অর্থাৎ তারা যে একবার কাজে নেমে বা তারা যে একবার রাস্তায় নেমে তারা যেই কাজটা করছে, সেখানে তো তারা আসলে আলটিমেটলি কিছু পায় নাই। তো সেক্ষেত্রে তারা পরবর্তীতে যদি যায় লাভ নাই। তো এটাই এখানে বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, এরপর এখন দেখো, এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। মানে মনে চাইলেও সে আর লজ্জায় আসতে পারবে না বা চাইবে না। আচ্ছা, এইরূপে আমরা আমাদের দেশের প্রাণ শক্তি তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনে করতেছি নাকি? এখন দেশের ছেলেরাই দেশের চালিকা শক্তি। এখন তারা যদি একবার ডিমোটিভেট হয়ে যায়, তো সেক্ষেত্রে
তারা দেশের জন্য কাজ করতে চাইবে না, ব্যক্তির জন্য কাজ করবে, নিজের জন্য কাজ করবে, তখন সমাজের জন্য তারা কাজ করতে চাইবে না। তো এতে করে কি দেশের ক্ষতি হলো না? দেশের কিন্তু ক্ষতি হলো। আচ্ছা, এরপরে দেখো, রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। আমাদের এই আশা ভরসাস্থল যুবকগণ এত দুর্বল হইলে কি রূপে বা এমন কাপুরুষের মতো ব্যবহারেই বা করিল কেন? সে কি আমাদের দোষের নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দম্ভর মতো সাপড়ে হওয়া চাই, শুধু একটা বাঁশি বাজাইয়া পারিলেই চলিবে না। তো আজ যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঠে মারা যাইত না। ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না বা অন্য কোনো রূপ ত্যাগ স্বীকার করতে রাজি নন। এটা আসলে না কাজী নজরুল ইসলাম, এটা তো আমি প্রথমেই বলছি, এটা একটা প্রবন্ধ। এখানে উনি একটা জিনিসকে ফুটাই তুলবেন। যেমন এখানে কিন্তু আমরা কিছু মেসেজ পাচ্ছি আসলে, যে প্রথম অংশটাতে আমরা জানলাম যে শুধুমাত্র এই মোটিভেশন নয়, বরং তাকে কাজ করার জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি করা, ঠিক আছে? এবং যিনি মোটিভেশন দিবেন ওনার স্বার্থ সিদ্ধি থাকলে হবে না, কার্যসিদ্ধি উদ্দেশ্য হইতে হবে, এবং তাকে হইতে হবে ঋষি, মহানুভব, এবং তিনি কল্যাণকামী হবেন, যে আমি যে তোমাদেরকে কথাগুলো বলবো, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আর শুভাকাঙ্ক্ষী হয়ে কথাগুলো বলবো। যদি আমি শুধুমাত্র আমার ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে কিছু মোটিভেশন দেই, ঠিক আছে, সেক্ষেত্রে এটাতে সমাজের কল্যাণ হবে না। তো এখানে তো এই মেসেজগুলো আমরা পাচ্ছি, এবং বলেছি কিন্তু যেটা একটু রসকসহীন, যেমন আমি বুঝাই দিচ্ছি, আমি বুঝাই না দিলে কিন্তু তুমি পড়বা ঠিকই কিন্তু বুঝবা না। আচ্ছা, শেষের দিকে এসে বলছি, অল্প একটু আছে। আচ্ছা দেখো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি কর্মী তৈরি করতে হবে, ঠিক আছে, যারা দেশের জন্য কর্ম করবে, কাজ করবে। তো এরপরে দেখো, তাহারা নিজেদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত ঘাম মাথায় ফেলার ধন দেশের নামে, কল্যাণের নামে আদায় করে বাজে লোক নিজেদের উদরপূর্তি করিতেছে। যাহারা সত্যিকার দেশকর্মী, সে বেচারা সত্যি কথা বলতে স্পষ্টভাবে বলতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পোয়াল চাপা পড়িয়া গেছে। আমি আবার পড়ি কথাটা, দেখি। তাহারা তাহারা তাদের চোখের সামনে দেখতেছে, তাহারা কারা? যুবকরা তাদের চোখের সামনে দেখতেছে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার যে ধন দেশের নামে, অর্থাৎ দেশের কাজে লাগাচ্ছি, কল্যাণের নামে, দেশের কল্যাণের জন্য আমরা এটা করতেছি। মানে নেতারা বলে না, দেশের জন্য করতেছি, হ্যাঁ, মানুষের জন্য করতেছি, হ্যাঁ। তো এরকম মেগা প্রজেক্ট অনেকগুলো করতেছে, কিন্তু আলটিমেটলি ওটার দরকার ছিল না। যেমন আমাদের এই ব্রিজটাই এই যে এখানে করছে, এটাতে অধিকাংশের মতে এটা আসলে তেমন কোনো কাজে লাগে নাই, ঠিক আছে, অধিকাংশের মতে এটা তেমন কোনো কাজে লাগে না, এটা থেকে জ্যাম, ঠিক আছে। তো আলটিমেটলি কাজে লাগে না, এটা একটা ব্যয়। তো এরকম প্রজেক্টগুলো নিলে হয় কি, যারা রাজনীতিবিদ তাদের অনেক উদরপূর্তি হয়, পেট ভরে। কেন পেট ভরে? কারণ একটা প্রজেক্ট আসলে তার 50% তো খাইবো। তো এই যে বিষয়গুলো, এটাই বলতেছে যে দেশের নামে করতেছি, দেশের কল্যাণ করতেছি। ওই যে শেখ হাসিনাও নাকি ওনার ছেলে ওনার মেয়ে নাকি মারছে ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এটা তো আমরা জানি না, কিন্তু কোথায় মেগা প্রজেক্ট মানুষ, আরে শেখ হাসিনা মারাত্মক কাজ করতেছে, ঠিক আছে না, কিন্তু আলটিমেটলি এগুলো তো আমাদেরই টাকা দিয়ে করতেছে, তাই না? এবং তারপর যে মেগা প্রজেক্ট কিছু করছে সেটা তো বাইরে থেকে কি আনছে? লোন আনছে। তাহলে এগুলো শোধ দিব কি আমরা? ঠিক আছে, কিন্তু এই যে দেশের নামে মানুষের নামে আনতেছে, করতেছে, দেখাচ্ছে, আলটিমেটলি তারা তাদের উদর মানে পেট ভর্তি করতেছে। এবং এই যে কারচুপি, এই যে কারচুপি মানে কি, লুকোচুরিগুলা, এগুলো কি পোয়াল চাপা পড়ছে। আগের দিনে আমরা খড়রে পোয়াল বলতাম, পোয়াল ধাবি বলতাম, হ্যাঁ, ওই যে ধান কাটার পরে যে উপরের অংশটা থাকে, হ্যাঁ, গাছটা, বন যেটা বলে, তো এটাকে মানে আঞ্চলিক ভাষায় পোয়াল বলে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পোয়াল বলি। পোয়াল চাপা পড়েছে, অর্থাৎ এই যে কথাগুলো বলে দেশের নামে, এই নামে, সেই নামে, তাহলে এগুলো মূলত পোয়াল চাপা পড়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো, বেচারা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণরূপে উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। অর্থাৎ ভালো লোকটা যদি বলতে যায় ওইগুলা, তখন দেখবা যে ওর কথার আর দাম নেই, ওরে অন্যান্য বহুত কথাবার্তা বলে ওরে দাবাই রাখে। আচ্ছা, সহজ জনসাধারণের সরল মন এইসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া উঠে। 10 চক্রে ভগবান বোধ কথাটা সমস্ত সত্যি কথা হয়ে যায়।
আচ্ছা, তা হইলে এখন উপায় কি? এখন সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ড হ্যাঁ কাণ্ড কাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। অর্থাৎ যখনই নেতা এসে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলছে তাতে একদম নেতার কথা শুনে একদম গদগদ হইয়া নেতার পিছে দৌড়ানির দরকার নাই। বুঝবা যে তোমার আলটিমেটলি কোনো মানে সফলতা আছে কিনা, ওখানে গেলে তোমার লাভ আছে কিনা। এই যে বহুত নেতা নেত্রী এখন জেলে যাইতেছে, যারা মানে আর কি রাজনীতি করতো আর কি, জীবনে কোনোদিন নাম এমপি হইতে পারবে না মন্ত্রী হইতে পারবে, কিন্তু জেল ঠিক হাঁটতেছে, ওনার পরিবারগুলো ঠিকই ভুক্তভোগী হইতেছে। তাহলে উনি কিন্তু আলটিমেটলি কিছুই পায় নাই। ঠিক আছে, তো এইভাবে শুধু মানে নেতা কইছে আর নেতার চামচামি করতে করতে যাই একদম নিজের বরবাদ করা উচিত হবে না। এই জন্য কাজী নজরুল শিখাচ্ছে বইয়ের মধ্যে। তাহলে যদি অষ্টম শ্রেণীতে পাশ কোনোজন যদি রাজনীতি করতে, হ্যাঁ কিন্তু ভাববো ভালো করে বোঝা যায় মানে নেতা কইছে আর গদগদ হয়ে আর পিছনে চামচামি করার দরকার নেই, কারণ দিন শেষে নেতা জেলে আমার পাশে ছেলেই থাকবে, তাই না? হ্যাঁ, হুম। তো এই জন্য এখানে কাজী নজরুল কিন্তু সাবধান করতেছে যে কি এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া হ্যাঁ কাণ্ড কাণ্ড ভালো মন্দ না জ্ঞান হারাইয়া না ফেলা। আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই। সুরা বলতে এখানে সুরা শব্দটা মদ বলতে বোঝায়, তো এখানে সুরা বলতে আসলে পানীয়। ভাবের সুরা তুমি পান করো ভাই, হ্যাঁ, কিন্তু জ্ঞান হারাইও না। তুমি কথাগুলো শুনো কিন্তু তুমি জ্ঞান দিয়ে কাজ করবা। আচ্ছা, তা হইলে তোমার পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। তুমি যদি এটা না করো তাহলে তোমার পতন হয়ে যাবে। ভাবের দাস হইও না, মানে মন একটা কথা কইছে, যেমন আমি প্রায় সময় স্টুডেন্টদেরকে বলি যে মনে যা চায় তা করিও না, যেইটা করা উচিত ওইটা করিও। মনে চাইতে আমি একটা মুভি দেখে ফেলি, কিন্তু তোমার পরীক্ষা 6 দিন পরে, তাহলে তোমার এখন করা উচিত কি? বই পড়া। কিন্তু মনে চাইতে একটা মুভি দেখে ফেলে, একটা নাটক দেখে ফেলি, তাহলে মনে চাইতেছে যেটা ওইটা নয়, ব্রেইন যেটা বলতেছে সেটা করতে হবে। ঠিক আছে, এটাই বলতেছে এখানে। ভাবের দাস হইও না, মানে মন যা করতেছে সেটাই করতেছে, মানে ভাবের দাস হইবা না। আচ্ছা, এবার কি ভাবকে তোমার দাস করিয়া লও, অর্থাৎ তুমি যেটা করা দরকার ওইটাই ভাবো। আচ্ছা, এরপর দেখো কোথায় গেল, হ্যাঁ, কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো, স্পিড বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। খালি ভাববা ভাইবা দিন শেষ করিও না, কাজেও করিও। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো, তোমার এই ব্যক্তি স্বতন্ত্রই দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না, কোমর বাঁধিয়া কাজে নামিয়া। অর্থাৎ বলছে যেটা যে তুমি নিজের মধ্যে একটা মানে তোমার স্বতন্ত্রতা থাকবে। ধরো যে কথার কথা বলি আর কি, মানে উম্মি মেলায় যাইতেছে, আম্মু আম্মু আমারও মেলায় যাওয়া লাগবো, কেন উম্মি যাইতেছে তাই, ওরকম না। তুমি তোমার নিজের বুদ্ধি, তোমার নিজের মানে বিচক্ষণতাকে কাজে আসলে আলটিমেটলি ওখানে যাওয়াতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা আরো অন্য অনেক কিছু হইতে পারে। হয়তো বা কেউ ট্যুরে যাইতেছে, যাই না আমিও। অতএব এখানে তোমার লাভ লোকসান চিন্তা করে বিবেক দিয়ে ভাবতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। তো নিজের মধ্যে একটা স্বতন্ত্র থাকবে। ক্লাসে সবাই যায়, গরু মানে গরু ছাগল আমরা ক্লাসে যায়, স্যার পেলে আচ্ছা পড়ছি আর স্কুল তো অনেক কিছু করে চলে আসলাম, বাসায় এসে হেও পড়ে না তুমিও পড়ো না, তাইলে হইল না। তাহলে ওই তোমার বান্ধবীর সাথে তোমার পার্থক্য করতে হবে একটা জায়গায়, তাইলেই উঁচু নিচ তৈরি হবে। তুমি যদি অ্যাভারেজ থাকো তাহলে কিন্তু লাভ হবে না। তোমার স্বতন্ত্রতা থাকতে হবে, ওর সাথে তোমার ওর চেয়ে আমি আলাদা কেন, তার চেয়ে আমি 2 ঘন্টা বেশি পড়ি, ওর থেকে আমি আলাদা হব কেন, ওর চেয়ে আমার লেখাটা একটু সুন্দর করবো। অর্থাৎ তোমার দুইজনে যদি একই উত্তর লেখো তাহলে স্যার কারে ফার্স্ট বানাবে? ও 3 লাইন লিখলে আমি 1 লাইন বাড়ায় লিখবো। তোমাকে আমি বিজ্ঞান পড়ানোর সময় বলি নাই যে নর্মালি প্যাসেজ আকারে লেখে, কিন্তু তুমি পয়েন্ট আকারে লিখিও, তাহলে স্যারের দৃষ্টিগোচর হবে। পয়েন্ট আকারে লিখলে কি একটা পয়েন্ট এখানে আধা 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 পাতায় যায় শেষ হয়ে গেছে, ঠিক আছে, তখন তো তুমি আরো নিচে নামবা, তাহলে অনেক বড় দেখা যাবে। সেম লেখা ও লেখছে তুমি লেখছো, ও প্যাসেজ আকারে লেখা এতটুকু হয়েছে, তুমি পয়েন্ট আকারে লেখা এতটুকু হয়ে গেছে। তো স্যারের তো সাইকোলজি কাজ করবে, ওর তো একটা বেশি। তাহলে লেখা সুন্দর সাজায় লেখছো, গুছাই লেখছো, তাহলে তুমি ওর খাতা তোমার খাতার পার্থক্য তৈরি হয়ে গেল শুধুমাত্র কি গুছাই লেখার কারণে। সেম জিনিসই লেখছো, এই যে স্বতন্ত্রতা, এইটা বুঝতে হবে। তাইলে না স্যার তোমার আগায় রাখতে পারবে, স্যারকে সাহায্য করতে হবে, স্যার যেন তোমাকে আগায় রাখতে পারে। আচ্ছা দেখো, তাহলে কোমর বাঁধিয়া কাজে নামিয়া পড়িতে হইবে, নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুজিয়া দেখিতে হইবে ইহার ফল কি। যেমন গতকাল
আচ্ছা, এরপরে দেখো, তো অর্থাৎ বুঝতে হবে যে আমি যে নেমে পড়বো কাজে, যে আসলে আলটিমেটলি এটার ফলটা কী হবে এটা আমাকে একটু ভেবে দেখতে হবে। শুধু উদ্ম সারের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। হুম যে দেখবা যে কোনো সময় আগের দিনে দেখবা যে আমরা দেখছি, এখন তো তোমরা গরু দেখোই না, কোনো পাগলা গরু আছে কিছু ষাঁড়, ঠিক আছে, এই যে ছুটছে আর কেউ ধরতে পারবে না, এটা দেওয়াল গা ঘেঁষ করতে দৌড়ে, এটা আমরা ছোটবেলায় দেখছি। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা, দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকে, অর্থাৎ দেওয়াল যে দেওয়ালের সাথে যদি গা ঘষায় দেওয়ালকেই পালাইব নাকি? দেওয়াল প্রভু মানে কি বিশেষণ প্রয়োগ করছে, দেওয়াল প্রভু শক্ত করে থাকেন। তোমার বন্ধন এই সামনের দেওয়ালকে ভাঙ্গিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে। তাহলে বলছে কি, তোমার এই বন্ধন সামনের দেয়ালকে যদি তুমি ভাঙতে চাও তাহলে একে কি করতে হবে? ভিত্তিমূলে ভাঙতে, একদম গোড়ায় শাবল দিয়ে। শাবল বুঝনি? শাবল চিনে নিও, শাবল চেনো না? মাটি খোঁড়ার জন্য এক ধরনের আগালের দিকটা একটা হইতেছে এই টাইপের, কুড়াল না, মাটি খোঁড়ার জন্য। এই না, তোমাদেরকে ছবি দেখাইতে হবে, কিছুই চিনে না বর্তমানকার বাচ্চা কাচ্চা। আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা আচ্ছা, এরপর দেখো, হ্যাঁ, এরপর বলছে কি, হ্যাঁ, আবার বলিতেছি, আর ভাবের ঘরে, হ্যাঁ, ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। ঠিক আছে, আমিও যদি এখন খুব যে না ভালোই তো হবে, সুন্দর একটা জায়গায়, ঠিক আছে, কিন্তু গেলাম আসলে যেভাবে প্ল্যান করছে ওইভাবে হইল না, তাহলে আমার উৎসাহটা নষ্ট হয়ে যাবে। তো এরপরে বলছে কি, মনে রাখিও তোমার স্পিরিট আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই। তোমার আত্মার যে শক্তি সেটা আরেকজনের প্ররোচনা। ধরো যে তুমি পড়তে চাচ্ছ, স্যারের কথাগুলো আজকে ভালোই লাগছে, পড়বো বাসায়, যাইতে যাইতে বান্ধবী করতেছে যাইবি নিবি গেল, চল যাই, ঠিক আছে, তুমি যে স্পিরিটটা নিয়ে গেলা স্যারের থেকে, তাহলে তোমার এই মনের শক্তিটাকে নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। তোমার যে পজিটিভ যে থিঙ্কিংটা তুমি নিয়ে গেলা সেটা তুমি নষ্ট করতে পারবে না, সেটাকে অবশ্যই কাজে পরিণত করতে হবে, তাহা পাপ, মহাপাপ। তাহলে মনের মোটিভেশন যদি এসে যায়, মনের মধ্যে যদি ভালো কিছু করার বাসনা তৈরি হয়ে যায়, তাহলে এটাকে কাজে বাস্তবায়ন করেই ছাড়বে। আর যদি তুমি না করো তাহলে তুমি পাপী। আমি বলি নেই, উনি বলছে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই।